আসসালামু আলাইকুম। রুবায়েত স্যার আবার আপনাদের সামনে হাজির। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত সবার উপরে থাকবে ইনশাআল্লাহ, এবং আমার উপরেও আছে আলহামদুলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। লগে আমরা লাস্ট ভেক্টরের দুইটা ক্লাস মেবি পেয়েছি বা দুইটা ক্লাস করেছি। ভেক্টরের দুইটা ক্লাসের পরে আজকে 3 নম্বর লেকচারটা আমি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। 3 নম্বর লেকচারটাতে কি থাকছে তোমাদের জন্য সেটা একটু খেয়াল করো। 3 নম্বর লেকচারে থাকবে কি আসলে? 3 নম্বর লেকচারে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ থাকবে, সেটা হচ্ছে 10 নম্বর। এই যে ম্যাথটা, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। আর 15 নম্বর তো মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের বইয়ে দুইটা মাত্র সৃজনশীল আছে, দুইটা সৃজনশীলের মধ্যে 15 নম্বর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সৃজনশীল। 15-16 দুইটাই ইম্পর্টেন্ট, বাট 15 নম্বরটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই যে 15 নম্বর সৃজনশীলটা, এর মধ্যেও ওই সেই মারদাঙ্গা উদাহরণ 3 এটা উপস্থিত। উদাহরণ 3 15 নম্বর সৃজনশীলের মধ্যে আছে। আমি বলেছিলাম না যে উদাহরণ 3 এতই ফেভারিট টিচারদের যে সব জায়গায় উদাহরণ 3টা থাকতেই হবে এটা। তাহলে এখন চলো শুরু করি আমরা। কি আছে দেখি। 10 নম্বর যে প্রশ্নটা, অনুশীলনী 10, এখানে কি আছে আসলে? এই 10 নম্বর প্রশ্নে বলেছে এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর হলে দেখাও যে এ বি সি ডি সামান্তরিক হবে যদিও কেবল যদি। ওয়াও, এটা আবার কি বললো? যদিও কেবল যদি। একটা মারদাঙ্গা কথা, একটা চুইট কথা। এই চুইট কথাটার অর্থটা কি আসলে? এই চুইট কথাটা দ্বারা কি বোঝায়? চলো একটু এই মারদাঙ্গা কথাটাকে অ্যানালাইসিস করে ফেলি, এটাকে একটু বিশ্লেষণ করে ফেলি। কি যদিও কেবল যদি, এক যদি আছে ওই মাথায়, কেবল যদি আছে এই মাথায়। তো আমি ধরলাম এই হচ্ছে যদিও কেবল যদি। যদিও কেবল যদির মানে কি আসলে? এই কথাটার অর্থ কি? যদি ও কেবল যদি, এটাকে আগে আমরা ব্যবচ্ছেদ করব। যদি ও কেবল যদি। যারা ইংলিশ ভার্সনে আছো বা ইংরেজিতে পড়াশোনা করো, তারা এটা এইভাবে পাবা। ইফ, ইফ এর পূর্ণরূপ হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ। এর অর্থ হচ্ছে যদিও কেবল যদি। ইফ অ্যান্ড অনলি ইফ মানেই হচ্ছে যদিও কেবল যদি। এই যদিও কেবল যদি কথাটার অর্থটা কি আসলে? যদিও কেবল যদি দ্বারা আসলে তোমাদেরকে কি বোঝানো হয়? মনে করো আমাকে একজন বলল যে আপনি ভালো মানুষ যদিও কেবল যদি আপনি মানুষকে উপকার করেন। এই যে আমাকে বলল আপনি ভালো মানুষ যদিও কেবল যদি আপনি মানুষকে উপকার করেন, এই কথাটা যদি আমাকে বিশ্লেষণ করতে হয় বা মানুষের সামনে প্রকাশ করতে হয়, তাহলে আমাকে এইভাবে প্রমাণ করতে হবে। একবার আমাকে ধরে নিতে হবে যে আমি ভালো মানুষ, আমাকে ভালো মানুষ ধরে নিয়ে প্রমাণ করতে হবে যে আমি মানুষকে উপকার করি। এবার ভাইস ভার্সা বা রিভার্সলি বা কনভার্সলি আমি মানুষকে উপকার করি, এটা ধরে নিয়ে প্রমাণ করতে হবে যে আমি ভালো মানুষ। ব্যাপারটা আশা করি ক্লিয়ার। মনে করেন যে আবুল সাহেব বাবুল সাহেবের ছেলে। প্রশ্ন করছে এরকমভাবে যে প্রমাণ করো যে আবুল সাহেব বাবুল সাহেবের ছেলে হবে যদি ও কেবল যদি বাবুল সাহেবের বাবা হয়। মানে ব্যাপারটা এরকম যে এখন তাহলে কি করতে হবে? বাবুল সাহেবকে আবুল সাহেবের ছেলে ধরে, আবুল সাহেবকে বাবা প্রমাণ করতে হবে। আবার আবুল সাহেবকে বাবুল সাহেবের ছেলে ধরে, বাবা ধরে আবুল সাহেবকে ছেলে প্রমাণ করতে হবে। কথাটা একটু উল্টাপাল্টা লেগে গেল তোমাদের কাছে, পেস লেগে গেল। আবার একটু ভালো করে খেয়াল করো, একটু ফোকাস করো। যদিও আমি বুঝতে পারছি তোমাদের কাছে ব্যাপারটা পেস লেগে গেছে। মনে করো ব্যাপারটা এরকম যে আমি আগে যে উদাহরণটা দিয়েছিলাম, এই যে এই প্রশ্নটার ক্ষেত্রেই খেয়াল করো। আমাদের বলেছে কি, প্রমাণ করো যে ABCD সামান্তরিক যদিও কেবল যদি এইটা হয়। তাহলে এখানে ভাইস ভার্সা দুইভাবে প্রমাণ করতে হবে। এক নম্বর হচ্ছে ABCDকে সামান্তরিক ধরে প্রমাণ করতে হবে এই জিনিসটা। যদিও কেবল যদি কথাটা না থাকলে এইটুকুই এনাফ ছিল। আবার যেহেতু যদিও কেবল যদি আছে, তার মানে এইটাকে ধরে আবার প্রমাণ করতে হবে ABCD সামান্তরিক। মানে দুইটা কাজই করতে হবে। কথা ক্লিয়ার? মানে আমি যেমন আমার আগের যে এক্সাম্পলটা ছিল ওটাই সুন্দর ছিল মনে হয়, যে রুবায়েত স্যার ভালো মানুষ হবে যদিও কেবল যদি মানুষকে উপকার করে। তার মানে আমি যদি মানুষকে উপকার করি, সেটা ধরে প্রমাণ করতে হবে আমি ভালো মানুষ। এবার আমি ভালো মানুষ ধরে প্রমাণ করতে হবে আমি মানুষকে উপকার করি। মানে দুইটা ভাইস ভার্সা প্রমাণ করতে হবে। তাহলে এইখানে কি ABCD সামান্তরিক ধরে একবার প্রমাণ করব যে এইটা, আর আরেকবার এইটাকে ধরে প্রমাণ করব ABCD সামান্তরিক। আশা করি ক্লিয়ার। যদিও কেবল যদি ব্যাপারটা ক্লিয়ার। যদিও কেবল যদি থাকলে
কনভার্সলি প্রুভ করতে হয়, মানে দুই পক্ষেই প্রুভ করতে হয়, এক পক্ষে প্রুভ করলে হবে না। তো এখন এটাকে আমরা প্রুভ করব, এটার জন্য আমাদের আসলে অবস্থান ভেক্টরের ব্যাপারটা লাগবে। আমরা একটু মানে মনের মধ্যে একটু পুষে রাখা কথাটা একটু বের করে দেই। বলেন তো দেখি এ বি, এই ভেক্টরের মান কি হবে যদি এ ভেক্টরের অবস্থান ভেক্টর এ হয়, বি ভেক্টরের অবস্থান ভেক্টর বি হয়। যদি এ ভেক্টরের অবস্থান ভেক্টর এ হয়, বি ভেক্টরের অবস্থান ভেক্টর বি হয়, অবস্থান ভেক্টরের ক্লাসে এটা শিখাইছিলাম যে এটার মান হবে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, মানে পরেরটা আগে আগেরটা পরে, মাঝখানে মাইনাস। তাহলে আমাদের এই বি ভেক্টর মাইনাস সি ভেক্টর মানে কি লিখতে পারি আমরা? বি ভেক্টর মাইনাস সি ভেক্টর মানে আমরা লিখতে পারি সিডি। কথা কি ক্লিয়ার? বি ভেক্টর মাইনাস সি ভেক্টর মানে আমরা লিখতে পারবো, সরি সিডি না তো সিবি, বি ভেক্টর মাইনাস সি ভেক্টর সমান আমরা কি লিখতে পারবো? সিবি, অর্থাৎ বিটা আগে সিটা পরে। তাহলে বলেন তো দেখি সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর সমান আমরা কি লিখতে পারবো? সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর সমান আমরা লিখতে পারবো সিডি, না ডিসি, এটা সমান আমরা কি লিখতে পারবো? ডিসি ভেক্টর, কারণ সি ভেক্টর সিটা পরে আছে বলে আগে লেখা হয়েছে। আশা করি ক্লিয়ার। তাহলে এই অবস্থান ভেক্টরের ব্যাপারটা আমাদের জানা থাকতে হবে। আরেকটা জিনিস একটু মনে রাখবেন, যদি অবস্থান ভেক্টর জানা থাকে তাহলে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কেমনে যাচাই করে বা মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কেমনে বের করে। মনে করেন এ ভেক্টর আর বি ভেক্টর, এদের এ ভেক্টর হচ্ছে এইটা আর বি ভেক্টর হচ্ছে এইটা, মানে এই বিন্দুর অবস্থান ভেক্টর এ ভেক্টর, এই বিন্দুর অবস্থান ভেক্টর বি ভেক্টর। এখন এটা যোগ করলাম, এর মাঝখানের যে বিন্দুটা আছে এর অবস্থান ভেক্টরটা কি হবে? সেটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে দুইটা অবস্থান ভেক্টরকে যোগ করে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। তার মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ভাগ 2 হচ্ছে এই এ বিন্দু আর বি বিন্দুর, এ বিন্দু আর বি বিন্দুর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। আশা করি ক্লিয়ার। তাহলে এটা আমরা অবস্থান ভেক্টর ব্যবহার করে প্রমাণ করব। তাহলে আমরা কি বললাম এখান থেকে একটু সামারাইজ করে ফেলি। আমাদের এখানে কাজটা কি? কাজটা হচ্ছে ফার্স্টে ধরে নিব যে এবিসিডি একটা সামান্তরিক, সেখান থেকে প্রমাণ করব এইটা। বিপরীত ক্রমে কি হবে? এইটা ধরে নিব, সেখান থেকে প্রমাণ করব এবিসিডি একটা সামান্তরিক। চলেন শুরু করি প্রমাণটা। তাহলে প্রমাণ করার জন্য আমরা জাস্ট এখানে আসলে কোনো তীর চিহ্নের কোনো ব্যাপার স্যাপার নাই এত বেশি, আমি দুইটা তীর চিহ্ন দিলাম, জাস্ট এখানে দিলাম এ বি সি ডি। আশা করি ক্লিয়ার। এ থেকে বি এর দিকে দিলাম আর ডি থেকে সি এর দিকে দিলাম। কেন দিলাম এখানে একটু দেখলেই বোঝা যাবে কেন এই তীর চিহ্নটা দিলাম। এই যে বি মাইনাস এ আছে, বি মাইনাস এ মানেই হচ্ছে এ বি, আর সি মাইনাস ডি আছে, এটা মানেই হচ্ছে ডিসি। তাহলে এই জন্যে এ বি আছে বলে আর ডিসি আছে বলে এটা মানেই হচ্ছে এ বি ভেক্টর, আর এটা মানেই হচ্ছে ডিসি ভেক্টর। তাহলে এ বি ভেক্টর আর ডিসি ভেক্টর আছে বলে আমি জাস্ট এখানে এ থেকে বি এর দিকে তীর চিহ্ন দিলাম, ডি থেকে সি এর দিকে তীর চিহ্নটা দিলাম। এছাড়া আর এখানে আমাদের কোনো কাজ নাই। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখন কি লিখব? ধরি বা মনে করি এ বি সি ডি সামান্তরিক। তাহলে প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে এই যে এখানে দেওয়া আছে যেটা, সেটা বি মাইনাস এ ভেক্টর ইকুয়ালস টু সি মাইনাস ডি ভেক্টর। তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। আশা করি ক্লিয়ার। এইটা প্রমাণ করতে হবে। কখন প্রমাণ করতে হবে? যদি আমাদের ওই ঘটনাটা ঘটে যে এবিসিডি সামান্তরিক হয়। তাহলে এখন প্রমাণ শুরু করি। আমরা প্রমাণটা শুরু করব। আমাদের কি দেওয়া আছে? আমাদের একটু দেওয়া ছিল কি? দেওয়া ছিল যে এ ভেক্টর এ বি সি ডি এর অবস্থান ভেক্টর এ বি সি ডি। এটা দেওয়া না থাকলেও আমরা ধরে নিব, এটা আগেও বলেছি আমি। এখানে যেহেতু দেওয়া আছে তাহলে আমাদের কোনো টেনশন নাই। বলে দিছে এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর এ বি সি ডি, এটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে এখন আমরা কি করব? যেহেতু এ বি সি ডি বিন্দু চারটির অবস্থান ভেক্টর যথাক্রমে কি যথাক্রমে স্মল এ ভেক্টর, স্মল বি ভেক্টর, স্মল সি ভেক্টর, স্মল ডি ভেক্টর। এই হচ্ছে এবিসিডি এর অবস্থান ভেক্টর। এখন এখান থেকে আমরা কি বের করে নিব? আমরা আগে একটু এই যে দুইটা জিনিসের মান বের করে নেই। সুতরাং বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়ালস টু কি? এ বি ভেক্টর, এবং সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর ইকুয়ালস টু ডিসি ভেক্টর। এই দুটার মানটা আগে বের করে রাখলাম, এটা আমাদের প্রয়োজন হবে। তাহলে আমাদের বলে দেওয়া আছে কি? এবিসিডি সামান্তরিক। তাহলে এবিসিডি সামান্তরিক হলে ঘটনা কি ঘটে? সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর কি হয়?
সমান হয়। তাহলে যেহেতু এবিসিডি সামান্তরিক, আবার যেহেতু এবিসিডি সামান্তরিক, তার মানে সামান্তরিক হলে কি হবে, এই এবি ভেক্টর আর ডিসি ভেক্টর পরস্পর সমান হবে। সামান্তরিকের ক্ষেত্রে এটা আমরা জানি, সামান্তরিকের বিপরীত বাহু, এই বাহু আর এই বাহু সমান হবে এবং দিকও সমান হবে। এখন এই ক্ষেত্রে আমরা এই যে মানটা বসায় দিলে কাহিনী শেষ হয়ে যাবে, প্রমাণ প্রথমটা হয়ে যাবে। তার মানে এবি মানে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়ালস টু ডিসি মানে সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। তার মানে আমরা কি হলো, সামান্তরিক ধরে প্রমাণ করলাম এইটা। এবার এইটা ধরে প্রমাণ করব সামান্তরিক। তাহলে এখানে একবার প্রমাণিত কথাটা লিখে দেই, তাহলে প্রমাণিত। তাহলে এবার কি হবে, বিপরীত ক্রম। আচ্ছা, এখানে প্রমাণিত লেখা উচিত হবে না বা প্রমাণিত লেখার কোনো প্রয়োজন নাই, আমরা এবার বিপরীত ক্রমে চলে আসব। তাহলে বিপরীতভাবে বা বিপরীত ক্রমে, বিপরীতভাবেই লিখি। বিপরীতভাবে আমরা কি জানি, আমরা আগের বার ধরে নিয়েছিলাম যে এবিসিডি সামান্তরিক, প্রমাণ করেছিলাম বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়ালস টু ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর বা সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। এবার উল্টা কথা লিখব, বিপরীতভাবে যদি এই যে এইটা হয়, অর্থাৎ বি ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান যদি সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর হয়, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর হয়, তবে প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সামান্তরিক। ব্যাপারটা কত ইজি না, এবিসিডি একটি সামান্তরিক, অনেক ইজি আসলে, কিন্তু আসলে আপনারা ইজিকে বিজি বানায় ফেলেন। তাহলে এটা আমরা এখন প্রমাণ করব। তাহলে কি লিখতে পারি, সুতরাং বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। আর বি ভেক্টর মাইনাস এ ভেক্টরকে আমরা কি লিখতে পারি, এবি ভেক্টর লিখতে পারি। আর সি ভেক্টর মাইনাস ডি ভেক্টরকে আমরা কি লিখতে পারি, ডিসি ভেক্টর লিখতে পারি। যেহেতু ডিসি আর এবি সমান, যেহেতু এবি ইকুয়ালস টু ডিসি, সুতরাং এবি এবং ডিসি পরস্পর সমান ও সমান্তরাল, সমান ও সমান্তরাল। তাহলে সমান ও সমান্তরাল হয় কাদের, সামান্তরিকের। সুতরাং এবিসিডি একটি সামান্তরিক, প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছেন। প্রুভড। এবার আমরা প্রুভ লিখে দিলাম একবারে। তার মানে এই যে কেবল যদি থাকলে ঘটনা কি হবে সেটা আমরা বুঝলাম এবং সেই অনুসারে আমরা কাজটা করলাম। তাহলে এই যে ম্যাথটা আমরা করলাম, এটা কি খুব কমপ্লিকেটিভ কিছু ছিল? মোটেই কমপ্লিকেটিভ ছিল না। এরপরেও আপনাদের এটা নিয়ে খুব কষ্ট হয়। এবার এখানে চলে আসে, এখানে দেখেন তো ঘটনা কি ঘটলো। এখানে এই যে অনুশীলনের 15 নম্বর বলছে এবিসি ত্রিভুজের এবি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর ই। ঘটনাটা পরিচিত লাগে কেমন জানি, হ্যাঁ আমরা এটা করেছি তো উদাহরণ 3-এ। তারপরে এডি প্লাস ডি কে এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে, এটাও পরিচিত লাগতেছে। এটা করেছিলাম কোথায়, এটা করেছিলাম ওই যে অনুশীলনের 6 নম্বরে এরকম কাজ করেছিলাম যে এডি প্লাস ডি কে এসি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এর মানে সমানের এক পাশে থাকবে এডি প্লাস ডি আর এক পাশে থাকবে এসি। তো এটাও আমরা করব, দেখি কিভাবে করা যায়। এরপরে বলছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো বিসি সমান্তরাল ডি আর ডি ইকুয়ালস টু হাফ অফ বিসি। এই যে এই জিনিসটা সম্পূর্ণরূপে কত, উদাহরণ 3। এটা আমি আর করাই দিব না আজকে। তো এটা হচ্ছে উদাহরণ 3, এটা আমি করাই দিলে জাতি অখুশি হবে। উদাহরণ 3 এটা আমরা করেছি আগেও এবং এখনো আমরা জানি কিভাবে করতে হয়। আমি বিশ্বাস করি সবাই এটা পারেন, প্র্যাকটিস করেছেন, এখানে কোনো চেঞ্জ নাই। যদি কেউ না বুঝেন আগের লেকচার 2 দেখবেন। লেকচার 2 দেখলে কাহিনী ক্লিয়ার হয়ে যাবে একদম। লেকচার 2-এ পানির মতো ফকফকা ঝকঝকা তকতকা ক্লিয়ার করে দিয়েছি ব্যাপারটা। তাহলে এরপর আমরা এইটা প্রমাণ করব, এটা আমাদের দরকার আছে। তার মানে আমি এইখান থেকে প্রমাণ করব কোনটা, এখান থেকে প্রমাণ করব আসলে ক নম্বরটা আর গ নম্বরটা। এটা আমাদের কাজ। খ নম্বরটা প্রমাণ করলে জাতি আমরা বাঁচায় রাখবে না। তো যাই হোক, এখন আমরা ক প্রমাণ করব। চলেন আমরা ক এর জন্য একটা ত্রিভুজ আঁকবো, মানে উপরের তথ্য ব্যবহার করে একটা ত্রিভুজ আঁকবো, সেখান থেকে এটা প্রমাণ করব। তাহলে ত্রিভুজটা দেখেন কিভাবে হয়। এই যে ত্রিভুজের নাম দিলাম এ। হাই খালি পিঙ্ক কালার আসে। আমার লাইভ ভিডিও মনে হয় বা আমার রেকর্ডেড ভিডিও মনে হয় খালি মেয়েরা দেখে, মেয়েদের কালার চলে আসে খালি। এ বি সি, এই হচ্ছে আমাদের ত্রিভুজ। তো
তো যাই হোক, এখন আমি হলুদ কালার নিয়েছি, পিঙ্ক কালার নিলে আবার শেষে সবাই রাজনীতি শুরু করবে যে স্যার খালি পিঙ্ক কালার নিয়ে অঙ্ক করাই। তো যাই হোক, রাজনীতি করার কিছু নাই, এবিসি দিয়ে আমি তীর চিহ্ন দিলাম এ থেকে বি এর দিকে, বি থেকে সি এর দিকে, আর এটা দিলাম উল্টা করে। এবার এর মধ্যবিন্দু দিলাম ডি, আর এর মধ্যবিন্দু দিলাম ই, যা বলেছিল প্রশ্নে সেই অনুযায়ী। তাহলে এবার ডি কমা ই যোগ করে এর তীর চিহ্ন দিলাম এই দিকে। দেখেন ক্লিয়ার কিনা? তাহলে আমরা এখন ক নম্বরটা সমাধান করব। ক ক তাহলে ক নম্বরটা কিভাবে সমাধান করা যাবে? বলেছে কি এডি ডিই আর এসি। এডি ডিই আর এসি পাবো কোথায়? দেখেন তো, এডি ডিই আর এসি পাওয়া যায় কোথায়? এডি, এই যে এইখান থেকে এডি আছে, এইখান থেকে ডিই আছে, এখান থেকে এই আছে, কিন্তু এসি তো পাওয়া যাচ্ছে না। খুব সহজ, এই পাচ্ছি মানে তো আমরা অটোমেটিক এসি পেয়ে যাচ্ছি। কেমনে? কারণ এইটা আসলে এসি এর অর্ধেক। তো আমি বলেছিলাম যে যদি ডিরেক্টলি না পাই খুঁজে দেখবো যে কোন জায়গা থেকে এটা পাওয়া যাবে। তার মানে এখানে এ ডিই এই ত্রিভুজটা নিয়ে কাজ শুরু করব এবং এই ত্রিভুজটাতে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা প্রয়োগ করব। তাহলে সমাধান শুরু করি। তাহলে আমরা কি লিখবো এখন? যে ত্রিভুজ এ ডিই এ ভেক্টর যোগের, হাই হাই হাই, আমার বোর্ডের বারবার শুধুমাত্র প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটে। কিছুক্ষণ আগে এ লিখলাম, কোথায় যেন ওদাও হয়ে গেল। তাহলে ত্রিভুজ এ ডিই এ ভেক্টর যোগের, ভেক্টর যোগের, হাই হাই হাই, দেখছো আবার এ দেখো দুইবার হয়ে গেছে, এখন ফিরে আসছে আবার। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই। করলাম প্রয়োগ। তাহলে প্রয়োগ করলে কি হয় দেখি? প্রয়োগ করে পাই। তাহলে কি পাচ্ছি প্রয়োগ করলে? প্রয়োগ করলে পাচ্ছি এ ডিই, এইখানে তীর চিহ্ন আছে এ থেকে ডি এর দিকে, ডি থেকে ই এর দিকে, এই দুটো একই ক্রমে, এইটা ভিন্ন ক্রমে। তার মানে আমরা পাচ্ছি এই এই ভেক্টর ইকুয়ালস টু এডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর, এডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর। তাহলে এডি ভেক্টর আর ডি ভেক্টরের যোগফল হচ্ছে এই ভেক্টর। আশা করি ক্লিয়ার। দেখছেন বারবার এতক্ষণ ফিরে আসতেছে, এবার কিন্তু এখানে ফিরে আসে নাই। এই যে এই দেখেন আমি লিখছি তারপরে ফিরে আসছে এডি। তাহলে এই ভেক্টর ইকুয়ালস টু এডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এখন আমার প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে এসি আনতে হবে, এডি আর ডি আনতে হবে। তো এডি আর ডি কিন্তু আমি পেয়ে গেছি, এডি আর ডি পেয়ে গেছি। এখন এই চেঞ্জ করে কি বানাতে হবে? এসি বানাতে হবে। তাহলে এসি হাফ অফ এসি, এই মানে আসলে হাফ অফ এসি। এই যে তাকায় দেখেন, এই যে এই আর এই যে এসি, যেহেতু ই মধ্যবিন্দু তার মানে এই হচ্ছে এসি এর অর্ধেক। কোনো কঠিন কথা নাই, রাজনীতি করারও কিছু নাই। এডি প্লাস ডি, দেখেন বুঝলেন কিনা? তার মানে এখন আমি এই 2 মানে সবাইকে আমি 2 দিয়ে গুণ করব। এখন 2 দিয়ে গুণ করলে এখন কি হয়ে যাবে? এসি ভেক্টর ইকুয়ালস টু 2 এডি ভেক্টর প্লাস 2 ডিই ভেক্টর। ওয়াও, সো টেস্টি, মিলে গেছে, প্রুভড। তাহলে প্রমাণিত বা অ্যান্সার হয়ে গেল। প্রমাণিত না, অ্যান্সার জাস্ট। তাহলে এসিকে এডি আর ডি এর মাধ্যমে প্রকাশ করা শেষ। এখানে কেউ যদি 2 কমন নেয় নিতে পারে, কোনো সমস্যা নাই। নিলাম 2 কমন, যাতে আপনারা মনে অখুশি না হন। তাহলে এডি প্লাস ডি, এখানে কমন নিলেও যা না নিলেও তাই, কোনো সমস্যা নাই। তাহলে ক নম্বর শেষ। ক নম্বর আমরা বুঝে গেছি। খ নম্বর তো আগেই শেষ করে ফেলেছি, এটা আর শেষ করার কিচ্ছু নাই। এবার গ নম্বরটা আমরা দেখব। গ বলছে বি সি ই ডি ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো এম এন সমান্তরাল ডি। এই যে এই চিহ্নটাকে সমান্তরাল চিহ্ন বলে। এম এন সমান্তরাল ডি সমান্তরাল বিসি এবং এম এন ইকুয়ালস টু হাফ অফ বিসি মাইনাস ডি। ব্যাপারটা কিন্তু খুব টেস্টি, এটা খুব ইম্পর্টেন্ট। এইটা যে করবে তার একসাথে 14 হয়ে যাবে, অনুশীলনীর 14 হয়ে যাবে। এটার সাথে অনুশীলনীর 14 একদম কানেক্টেড। আমি একটু আবার পিঙ্ক কালার ফিরিয়ে আনি। তো যাই হোক, এইটা আসলে কিসের সমান? এইটা অনুশীলনীর 14 আর এটা একই অনুরূপ, একদম অনুরূপ। তার মানে যে এইটা বুঝবে তার জন্য অনুশীলনের 14টা হয়ে যাবে, অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে এটা আমরা কিভাবে করব সেটা একটু খেয়াল করেন। বলছে বিসিইডি ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামটার নাম হবে বিসিইডি। তার এম এন দুইটা কর্ণের মধ্যবিন্দু। কর্ণ তো বুঝি, চতুর্ভুজের কর্ণ যেটা আর কি, এই মাথা থেকে ওই মাথা যোগ করলে, এই যে বোর্ডের ওই মাথা যোগ করলে একটা, এই মাথা থেকে ওই মাথা যোগ করলে আরেকটা। তাহলে কর্ণ দুইটার মধ্যবিন্দু একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এন। দেখেন না, কিছুক্ষণ আগে কিন্তু আমি মধ্যবিন্দু অবস্থান ভেক্টর থেকে মধ্যবিন্দু বের করে শিখাইছি, ওটা কাজে লাগবে এখন। তো সেটা যদি হয় তাহলে এই জিনিসটা প্রমাণ করতে হবে। চলেন আমরা একটু ফিগার দেখি, ফিগার দেখলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এখন একটু ফিগারের মাধ্যমে আসি। এই ধরেন আমরা এখানে আমরা প্রমাণটা করব। তাহলে এখন এই হচ্ছে আমাদের সেই
ট্রাপিজিয়াম কাকে বলে? ট্রাপিজিয়াম হচ্ছে এমন একটা চতুর্ভুজ যার এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, কিন্তু সমান না, খেয়াল করবেন, এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। এই যে দেখেন, এই বাহুটা আর এই বাহুটা এরা পরস্পর সমান্তরাল, বাট সমান না, সাইজে সমান না, কিন্তু সমান্তরাল, একইভাবে যাচ্ছে। তাহলে এটা হলো একটা ট্রাপিজিয়াম। নাম কি? বি সি ই ডি, এই হচ্ছে ট্রাপিজিয়ামের নাম। এরপরে আমি যদি এই ডি আর সি যোগ করি তাহলে একটা কর্ণ পাবো। আমি যদি এইখান থেকে এটা যোগ করি আর একটা কর্ণ পাবো। মনে করেন এটা তীর এদিকে, এটা তীর এদিকে দিলাম, তাহলে সিডি একটা কর্ণ, বি আর একটা কর্ণ। এবার এই যে কর্ণ দুটার মধ্যবিন্দু, মনে করেন বি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে এটা এম, বি কর্ণের মধ্যবিন্দু এম, আর সিডি কর্ণের মধ্যবিন্দু এইটা, মনে করেন সেটা হচ্ছে এন। এখন আমি যদি এম এনটা যোগ করি, এম এন যদি আমি যোগ করে দেই, যে এম এন রেখাংশটা পেলাম, সেই এম এন রেখাংশটা আসলে এই বিসি থেকে ডি বাদ দিলে যা হবে তার অর্ধেক, মানে এম এন সমান হবে বিসি মাইনাস ডি তার অর্ধেক, মানে হাফ অফ বিসি মাইনাস ডি। সহজ কথায় এম এন সমান প্রমাণ করতে হবে এম এন সমান হাফ অফ বিসি মাইনাস ডিই। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এরপরে প্রমাণ করতে হবে কি? এরপরে প্রমাণ করতে হবে এম এনটা বিসি এবং ওই ডিই এই তিনটারই সমান্তরাল, মানে এই তিনোটাই পরস্পর সমান্তরাল। এই দুইটা জিনিস আমাদের প্রুভ করতে হবে। এখন তো খুবই সহজ, আমরা এটা অবস্থান ভেক্টর ব্যবহার করে করব। তাহলে আমরা কিভাবে এটা অবস্থান ভেক্টর ব্যবহার করে করতে পারি, প্রমাণটা শুরু করি। আমরা আগে বিশেষ নির্বাচনটা লিখি। মনে করি এবিসিডি কিন্তু না, এখানে বিসি ইডি ট্রাপিজিয়াম। মনে করি বিসি ইডি ট্রাপিজিয়ামের কর্ণ বিই এবং সিডি এর মধ্যবিন্দু যথাক্রমে, দেখেন আমি কিন্তু চিত্রগুলো দেখে দেখে লিখতেছি, এটা কিন্তু কোনো মুখস্থ জিনিস না। যথাক্রমে, তাহলে এই যথাক্রমে কর্ণ দুটার মধ্যবিন্দু কি কি? একটা এম আর একটা এন, যথাক্রমে এম কমা এন বা এম ও এন। আমি এম কমা এনই লিখলাম। আচ্ছা, এম ও এন লিখি, এম ও এন। এটা হচ্ছে বিই এর এম আর সিডি এর এন, মধ্যবিন্দুগুলো আর কি। প্রমাণ করতে হবে যে ওই যে ওইটা এক নম্বরে কি প্রমাণ করতে হবে? আমি 1 2 দিয়েই লিখি। 1 নম্বরে প্রমাণ করতে হবে এম এন ইকুয়ালস টু হাফ অফ বিসি মাইনাস কোনটা? ডিই। এটা 1 নম্বরে প্রমাণ করতে হবে। 2 নম্বরে প্রমাণ করতে হবে কি? 2 নম্বরে প্রমাণ করতে হবে এম এন সমান্তরাল বিসি সমান্তরাল ডি। ওয়াও, হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের কাজ। তাহলে প্রমাণ শুরু করি আমরা। প্রমাণটা খুব সহজ, খুব টেস্টি প্রমাণ। তাহলে প্রমাণটা কিভাবে করব? দেখেন, প্রমাণটা কি প্রমাণ করতে হবে সেটা বুঝতে হবে। আমি কিন্তু বলেছি, এর আগের ক্লাসেও বলেছি যে আমাদের কোনো কিছু প্রমাণ করতে হলে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। ইন্টেনশন ক্লিয়ার থাকতে হবে যে আমরা কি প্রমাণ করতে চাচ্ছি, সেই ইন্টেনশন ক্লিয়ার থাকতে হবে। সেকেন্ড, আমাদের মনে রাখতে হবে যে কিভাবে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি প্রমাণ করতে চাচ্ছি আর আমরা কি প্রমাণ করব কিভাবে, সেই দুইটা জিনিস মাথায় থাকলে আমাদের প্রমাণটা সহজ হবে। তাহলে এখন আমরা এই বিন্দু 4টির অবস্থান ভেক্টর ধরে নিব। তাহলে বি সি ই ডি এর অবস্থান ভেক্টর কি হবে? স্মল বি, স্মল সি, স্মল ই, স্মল ডি। তাহলে আমরা লিখে ফেলি, মনে করি বি কমা সি কমা ই কমা ডি, বি সি ই ডি বিন্দু 4টির অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর, অবস্থান ভেক্টর যথাক্রমে কি অবস্থান ভেক্টর কি হবে? যথাক্রমে বি বিন্দুর হবে স্মল বি, সি বিন্দুর হবে স্মল সি, ই বিন্দুর হবে স্মল ই। হাই সি আর ইতে ঝামেলা না লেগে যায়, স্মল ই আর স্মল ডি। এই হলো আমাদের বিন্দু 4টির অবস্থান ভেক্টর। এখন আমরা নিশ্চয়ই বিন্দুগুলোর অবস্থান ভেক্টর ব্যবহার করে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বের করতে পারবো। কিভাবে পারবো? খুব সহজ ব্যাপার, কারণ আমরা বলেছি মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হয় আগের ভেক্টর আর পরের ভেক্টরের গড়, মানে এই দুইটা ভেক্টর যোগ করে 2 দিয়ে ভাগ। তার মানে বি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল বি, আমি বোঝার সুবিধার্থে এখানে ছোট করে স্মল একটা বি লিখলাম।
ই বিন্দুর অবস্থান ভেক্টর এখানে স্মল ই, বোঝার সুবিধার্থে। তাহলে এই এম বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? এম যেহেতু এই দুটার মাঝের বিন্দু, তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর হবে বি প্লাস ই ডিভাইড বাই 2। আশা করি ক্লিয়ার। তাহলে সুতরাং এম বিন্দুর অবস্থান ভেক্টর, আচ্ছা আমরা কথাটা একটু সুন্দর করে লিখব, পরের স্লাইডে চলে যাই। যেহেতু বি এবং ই বিন্দুর মধ্যবিন্দু এম, বি এবং ই বিন্দুর মধ্যবিন্দু এম, সেহেতু কি ঘটবে? সেহেতু এম বিন্দুর অবস্থান ভেক্টর, এম বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? অবস্থান ভেক্টরটা হবে ওই কিছুক্ষণ আগে যা বলছিলাম তাই, অবস্থান ভেক্টর ইকুয়ালস টু এই যে বি প্লাস ই ডিভাইড বাই 2। এটা হচ্ছে এম বিন্দুর অবস্থান ভেক্টর। একইভাবে আবার যেহেতু সি এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর, সি এবং ডি বিন্দুর, সি এবং ডি বিন্দুর, তাই তো, সি আর ডি তো নাকি? এই যে সি বিন্দু আর ডি বিন্দুর মধ্যবিন্দুকে এন, যেহেতু সি বিন্দু এবং ডি বিন্দুর মধ্যবিন্দু এন, সেহেতু কি হবে? সেহেতু এন বিন্দুর অবস্থান ভেক্টর, এন বিন্দুর অবস্থান ভেক্টর, এন বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? সি প্লাস ডি ডিভাইড বাই 2। আশা করি একদম ঝকঝকা তকতকা ফকফকা ক্লিয়ার একদম। তো এখন এম এন এর ভেক্টর, এখন এম এন ভেক্টরের মানটা আমরা বের করব। সুতরাং এম এন ভেক্টর ইকুয়ালস টু, খুব মজার ব্যাপার, খেয়াল করতে হবে। এম এন ভেক্টর ইকুয়ালস টু, আমরা শিখছি কি, কোনো ভেক্টর বের করতে হলে পরের বিন্দুর অবস্থান ভেক্টর থেকে আগের বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ করতে হয়। তাহলে এম এন এর অবস্থান ভেক্টর কি হবে? এন এর অবস্থান ভেক্টর মাইনাস এম এর অবস্থান ভেক্টর। ক্লিয়ার আশা করি। এম এর অবস্থান ভেক্টর এই যে, ওই যে, আর এন এর অবস্থান ভেক্টর এই যে। তাহলে ওই পিস থেকে এই পিসটা আমরা এখন বিয়োগ করলেই এম এন ভেক্টরের মান পেয়ে যাব। তাহলে এন এর অবস্থান ভেক্টর কি ছিল? এন এর অবস্থান ভেক্টর হচ্ছে সি ভেক্টর প্লাস ডি ভেক্টর ডিভাইড বাই 2। আমি মনে হয় আগে একটু উল্টা বলছি, তো যাই হোক, যেহেতু এম এন ভেক্টরের মান বের করতে হবে, এন এরটা আগে লিখবো, মাইনাস দিয়ে এম এরটা লিখবো। মাইনাস এম এর অবস্থান ভেক্টর কি পেয়েছি? বি প্লাস ই ডিভাইড বাই 2। ওকে, এখন এটা একটু টেকনিক্যালি নিয়ে আসি। কিভাবে টেকনিক্যালি নিয়ে আসবো? এই দেখেন, এর নিচেও 2 আছে, ওর নিচেও 2 আছে, তো লসাগু করা যায়, আবার 1/2 সবার থেকে কমন নেওয়া যায়। লসাগু করলে সেটা হয়ে যাবে বেশি ছোট মানুষের কাজ কাম। আমরা এখন একটু ইন্টার ফিলিংস নিব, আমরা একটু উপরে উড়বো আর কি। তো যাই হোক, এখন 1/2 আগে লিখলাম একবারে, মানে হাফ কমন নিলাম। হাফ কমন নিলে এখানে থাকবে কি? সি ভেক্টর প্লাস ডি ভেক্টর মাইনাস এখানে থাকবে বি ভেক্টর মাইনাস ই ভেক্টর। দেখেন বুঝেন কিনা, বুঝলেন কিনা একটু খেয়াল করে দেখেন। আমি যখন এই মাইনাসটা দিয়ে গুণ করেছি তখন এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে এখানে। আশা করি বুঝেছেন। আর হাফ চলে আসলো কেমনে? এর নিচে 2, ওর নিচে 2, সবার থেকে 1/2 কমন নিয়ে নিছি। নিচে 2 ছিল বলে 1/2 কমন নিচ্ছি। তো এখন এইখানে আমরা কি করতে চাচ্ছি? আসলে একটু টেকনিকটা বুঝতে হবে। আমরা আসলে এইখানে একটা অর্গানাইজ করব। কি অর্গানাইজ করব? হোয়াট শুড বি অর্গানাইজড? এখানে একটু খেয়াল করেন, আমাদের প্রমাণ যা করতে হবে সেখানে আছে কে কে? বিসি আছে, ডিই আছে, বিসি আছে, ডিই আছে। বিসি পাওয়া যায় কিভাবে? সি থেকে বি মাইনাস করলে। ডিই পাওয়া যায় কিভাবে? ই থেকে ডি মাইনাস করলে। তাহলে আমি এখন টেকনিক খাটাবো কিভাবে? সি থেকে বি বিয়োগ করে সাজাবো আর ই থেকে ডি বিয়োগ করে সাজাবো। কথা কি মাথায় ঢুকছে? এই বিসি এবং ইডি আনার জন্য বিসি আনা যাবে কিভাবে? সি মাইনাস বি পেলে। ডি আনা যাবে কিভাবে? ই মাইনাস ডি পেলে। তাহলে আমি বিসি পাওয়ার জন্য সি মাইনাস বি সাজাবো, ডি পাওয়ার জন্য কি করব? ই মাইনাস ডি লিখবো। তাহলে এখন দেখেন কি হয়, দেখেন তো। তাহলে আমি এখন বিসি পেতে চাই, তাহলে হাফ, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে এখন বিসি পেতে চাই, তাহলে কি করব? সি মাইনাস বি লিখবো। এইটা থেকে আমরা বিসি পেয়ে যাব। সি আর বি পাশাপাশি লিখলাম, তারপরে কি দিলাম? একটা মাইনাস দিলাম। মাইনাস দেওয়ার পরে আমি এখন ডি মাইনাস ই লিখবো। ডি মাইনাস ই দেওয়ার ফলে কি হলো একটু খেয়াল করেন তো। ডি মাইনাস ই না, ই মাইনাস ডি লিখবো। একটু ভুল হয়েছে,
মিস্টেক হোক এই, এখানে ই মাইনাস ডি লিখব। দেখেন তো ই মাইনাস ডি লেখার ফলে কি হবে, সি মাইনাস বি লেখার ফলে বিসি পাবো, ই মাইনাস ডি লেখার ফলে ডিই পাবো। আশা করি ক্লিয়ার। এখন আমি তো আমার দুইটা জিনিস পাওয়ার জন্য এটা লিখছি, এটা কি উপরেরটার সাথে মিলল কিনা সেটা একটু দেখেন তো। এই দেখেন সি মাইনাস বি এটা ঠিক আছে, এরপরে মাইনাস ই ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস ডি সব ঠিক আছে, মানের কোনো পরিবর্তন হয় নাই। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে উপরের এই জিনিসটাকে আমার প্রয়োজন মতো আমি একটু অর্গানাইজ করে নিয়েছি। আমার লাগবে বিসি তাই সি মাইনাস বি, আমার লাগবে ডিই তাই ই মাইনাস ডি। আর এই দুইটা ক্যালকুলেশন করলে আবার উপরের জিনিস হয়ে যাবে। তার মানে আমি কোনো অন্যায় করি নাই, এই উপরেরটা আর নিচেরটা সেম আছে, মানে আমার কোনো অপরাধ হয় নাই, আমার ক্ষমা চাওয়ার কিচ্ছু নাই। তাহলে এখন আমরা পরের লাইনে চলে যাই। তাহলে আমরা কি পেলাম, সুতরাং এম এন ভেক্টর ইকুয়ালস টু পেলাম হাফ ইন্টু এখানে এই যে সি মাইনাস বি মানে কি লিখবো, বিসি ভেক্টর, ই মাইনাস ডি মানে ডি ভেক্টর, তাহলে হাফ ইন্টু বিসি ভেক্টর মাইনাস ডিই ভেক্টর। তাহলে ঘটনা কিন্তু ঘটে গেছে, আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। তাহলে এখন আমরা কি লিখতে পারি, আমরা বলেছিলাম শেষ পর্যন্ত ভেক্টরটাকে ভ্যানিশ করে দেবো, তাহলে সবার পাশে মডুলাস নিয়ে আসি। তাহলে মডুলাস এম এন ভেক্টর ইকুয়ালস টু হাফ, যেহেতু স্কেলার জিনিস এটা মডুলাসের মধ্যে নেওয়ার প্রয়োজন নাই। আরেকটা জিনিস মনে রাখবেন, মডুলাস এই পুরোটার উপর দেওয়া যা, আলাদা আলাদা প্রত্যেকের উপর দেওয়া তাই একই কথা। প্রয়োজন হলে আমি কোনো এক সময় মডুলাস নিয়ে একটা বিশাল লেকচার দিব। তো যাই হোক, আজকে আমরা শেষ করি। এখানে ব্যাপারটা কি হবে, এখানে মডুলাস বিসি মাইনাস মডুলাস ডিই, মডুলাস সবার উপরে দেওয়া যা, আলাদা আলাদা দেওয়াও তাই একই কথা। পরম মান সবার উপরে দেওয়াও যা, আলাদা আলাদা দিলেও একই কথা হয়। তাহলে এখন কি আসে, সুতরাং এম এন ভেক্টর ইকুয়ালস টু, সরি ভেক্টর তো আর এখন থাকবে না, আল্লাহ অন্যায় হয়ে গেছিল। তাহলে এম এন ইকুয়ালস টু কি থাকবে, বিসি মাইনাস ডিই হয়ে গেল, কাহিনী শেষ। তাহলে একটা প্রমাণ শেষ, একটা প্রমাণ আমাদের কমপ্লিট। ওই যে আমরা প্রমাণ করতে চেয়েছিলাম কি, আমরা প্রমাণ করতে চেয়েছিলাম কি, একটু তাকায় দেখেন, আমরা প্রমাণ করতে চেয়েছিলাম এই যে, আমরা প্রমাণ করতে চেয়েছিলাম এইখানে যে এম এন ইকুয়ালস টু হাফ অফ বিসি মাইনাস ডিই। দেখেন এটা প্রমাণ হয়ে গেছে, এই জিনিসটা প্রুভড। এখন আমাদের প্রমাণ করতে হবে এম এন ডিই আর বিসি পরস্পর সমান্তরাল। একটু নর্মাল চিন্তা ভাবনা করলে এটা খুব সহজে প্রমাণ হয়ে যাবে। কেমনে যাবে একটু দেখেন তো, একটু ফিল করেন। দেখেন এই লাইনে আবার ফিরে আসি, এই বিসি ভেক্টর, এই যে উপরের লাইন, বিসি ভেক্টর থেকে ডি ভেক্টর বিয়োগ করা হচ্ছে। যেহেতু বিসি ভেক্টর থেকে ডি ভেক্টর বিয়োগ করা হচ্ছে, তার মানে বিসি ভেক্টর আর ডি ভেক্টরের দিক সেম। দিক সেম না থাকলে বিয়োগ করা যেত না, বিয়োগ করা গেলেও সেটা অন্যরকম হতো, ব্যাপারটা একটু অন্যরকম। তো যাই হোক, আমরা ফিল করলাম যে বিসি আর ডিই এর ধারক রেখা, বিসি আর ডিই এর ধারক রেখা, ওই যে আমরা কিছুক্ষণ আগে মানে এর আগের ক্লাসে এটা বুঝেছিলাম যে বিসি এর ধারক রেখা ডিই এর ধারক রেখা যাই হবে, বিয়োগফলের ধারক রেখা তাই হবে। তার মানে বিসি এবং ডিই বিয়োগ করলে তার ধারক রেখা সেম থাকবে। আবার এই দুইটা জিনিস এম এন এর সাথে সমান অবস্থায় আছে, তার মানে এম এন এর সাথে বিসি মাইনাস ডি এটা আছে সমান্তরালে। তার মানে সহজ কথায় আমরা বলতে পারি যে এই বিসি মাইনাস ডিই এই দুইটা এমনিতেই সমান্তরাল, এরপরে আবার এম এন তার সমান্তরাল। কথাটা কি ক্লিয়ার কিনা একটু ফিল করেন। আমরা সমান্তরালের শর্ত শিখছি কি, সমান্তরালের শর্ত হচ্ছে দুইটা ভেক্টরের মাঝখানে কি থাকতে হবে, সমান চিহ্ন থাকতে হবে। তাহলে বেসিক্যালি এম এন এই পাশের এই দুইটার সমান্তরাল। এখন দুইটার আলাদা আলাদা কিভাবে সমান্তরাল হলো, যেহেতু বিসি আর ডিই এই দুইটা বিয়োগ অবস্থায় আছে, তার মানে এই দুইটা ভেক্টরের ধারক রেখা হয় কি হবে, সমান্তরাল হবে, আর না হয় একই হবে, তবে সমান্তরাল হবে এখানে আর কি। তার মানে আমরা এখন এখান থেকে লিখতে পারি যে, কথাটা এইভাবে লিখতে পারি, যেহেতু এম এন ইকুয়ালস টু এম এন ভেক্টর ইকুয়ালস টু হাফ অফ বিসি ভেক্টর মাইনাস ডিই ভেক্টর, এর মানে হচ্ছে কি, সুতরাং এম এন ভেক্টর বিসি ভেক্টর এবং ডি ভেক্টরের ধারক রেখা হয় একই হবে, না হয় সমান্তরাল হবে। কিন্তু এখানে কি সমান্তরাল, তার মানে এখানে হচ্ছে সমান্তরাল হয়ে গেছে। তাহলে সুতরাং কিন্তু এখানে সমান্তরাল।
তার মানে সমান্তরাল হয়ে গেল মানে কি, সুতরাং আমরা লিখতে পারি কি MN সমান্তরাল BC সমান্তরাল D। আশা করি ক্লিয়ার। এখন আপনারা বুঝে গেছেন, তাহলে প্রমাণিত, একটা ওইখানে একটা এখানে, প্রুভড বা প্রমাণিত। আশা করি একদম ক্লিয়ার। তাহলে কেমনে MN BC আর D সমান্তরাল হলো এটা কিন্তু বুঝেছি আমরা। কিভাবে MN এই যে সমান অবস্থায় আছে এই দুইটার সাথে, আর এই দুইটা যেহেতু মাইনাস অবস্থায় আছে তার মানে এই দুইটার ধারক রেখা অবশ্যই সমান্তরাল হবে। এই দুইটার ধারক রেখা হয় একই হবে, না হয় মানে সমান্তরাল না হলেও একই হবে অথবা সমান্তরাল হবে। মানে সহজ কথা এখানে সমান্তরাল হচ্ছে, এই জন্য এইটা এইটা আর এইটা তিনটাই সমান্তরাল। যদি কখনো এরকম সিচুয়েশন থাকে, যদি এখানে প্লাস থাকতো তাও আমরা একই কথা বলতাম, এদের ধারক রেখাগুলো পরস্পর কি হবে, সমান্তরাল হবে। আশা করি আপনারা বুঝে গেছেন ব্যাপারটা। তো চলেন আমরা এখন তাহলে শেষ করি আজকের ক্লাস। তাহলে এই পর্যন্তই আজকে ছিল। আপনারা এখন বাকি ম্যাথগুলো প্র্যাকটিস করেন, এইগুলো বাসায় প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আজ এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।